আচ্ছা, আপনি কি জানেন আমাদের সংবিধানে এমন কোনো নিয়ম লেখা আছে যেখানে একজন মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরেও চেয়ার ছাড়তে অস্বীকার করতে পারেন? 2026-এর বাংলায় এখন ঠিক এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছে। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ভোট হারলে মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে ইস্তফা দেন, যেমনটা 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন নজির তৈরি করতে চলেছেন। তিনি বলছেন তার ভোট লুট করা হয়েছে এবং তিনি এটাও বলছেন আমি ইস্তফা দেব না, কারণ আমি হারিনি। কালীঘাটের বাড়ি থেকে মমতার এই একটা কথা পুরো দেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। একদিকে বিজেপির জয়, অন্যদিকে মুখ্যমন্ত্রী এই অনড় জেদ। আপনি হয়তো ভাবছেন এটা কেবল জেদ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আইনি প্যাচ আর সাংবিধানিক মারপ্যাচ। একদিকে তিনি নিজেকে মুক্ত পাখি বলছেন, অন্যদিকে বলছেন তার নৈতিক জয় হয়েছে, কিন্তু গণতন্ত্র তো চলে সংখ্যার জোরে। তাই এই জেদ কি সত্যিই টিকবে? 7ই মের পর কি হবে বাংলার ভাগ্যে? কেন নির্বাচন কমিশনকে ভিলেন বলা হচ্ছে, আর রাজ্যপাল কি তাকে বরখাস্ত করবেন? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আমরা, তাই একটু স্কিপ করবেন না, কারণ এই তথ্যগুলো না জানলে আপনি বর্তমান বাংলার আসল পরিস্থিতিটা ধরতেই পারবেন না। নির্বাচনের ফল যখন মোটামুটি স্পষ্ট হয়ে গেল, সোমবার দুপুর থেকেই সবার মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কখন রাজভবনে যাবেন আর ইস্তফাপত্র তুলে দেবেন, কারণ এটাই তো ভারতের সংসদীয় গণতন্ত্রের রীতি। কিন্তু সোমবার রাত গড়িয়ে মঙ্গলবার হয়ে গেলেও তিনি নবান্ন বা রাজভবন মুখ হলেন না। উল্টে মঙ্গলবার বিকালে কালীঘাটের বাড়ি থেকে তিনি যা বললেন তাতে সবার চোখ কপালে উঠে গেল। তিনি সাফ জানিয়ে দিলেন যে তিনি ইস্তফা দেবেন না। তার যুক্তি হলো এই ভোটে জয় পরাজয়ের ব্যাপার নেই, বরং জোর করে ভোট লুট করা হয়েছে। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে ভিলেন বলে আক্রমণ করলেন এবং অভিযোগ করলেন যে 100টির বেশি আসনে কারচুপি করা হয়েছে। মমতা তো বলেই দিলেন কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, আমাদের নৈতিক জয় হয়েছে। আসলে এই নৈতিক জয়ের গল্পটা একটু তলিয়ে বোঝা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী বিজেপি এই জয় ছিনিয়ে নিয়েছে ষড়যন্ত্র করে। তিনি অভিযোগ করছেন যে 90 লক্ষ নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আর তার কর্মীদের ওপর নাকি ব্যাপক অত্যাচার করা হয়েছে। এমনকি গণনা কেন্দ্রে তিনি নিজে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও দাবি করেছেন। তিনি বললেন তার পেটে আর পিঠে লাথি মারা হয়েছে। ভাবা যায় একজন মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি এমন ব্যবহার হয়ে থাকে তাহলে সেটাই সত্যিই চিন্তার বিষয়। তিনি আরো বললেন যে সিআরপিএফ নাকি গুন্ডা বাহিনীর মতো কাজ করেছে। এই সব কারণেই তিনি নিজেকে মুক্ত পাখি হিসেবে ঘোষণা করলেন আর বললেন যে তিনি এখন আর কোনো চেয়ারের মায়া করেন না, তিনি সরাসরি রাস্তায় নেমে লড়াই করবেন। এখন প্রশ্ন উঠছে তিনি যদি ইস্তফা না দেন তবে কি বিজেপি সরকার গঠন করতে পারবে না? এখানেই সংবিধান বিশেষজ্ঞ আর আইনজীবীরা মুখ খুলছেন। আইন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন বা না করুন, তাতে নতুন সরকারের শপথ গ্রহণে কোনো বাধা নেই, কারণ বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। 7 তারিখ পেরিয়ে গেলেই তার মুখ্যমন্ত্রী পদের আইনি অস্তিত্ব আর থাকবে না। সংবিধান বিশেষজ্ঞ জ্ঞানান্ত সিং আর আর.কে সিংদের মতো ব্যক্তিত্বরা বলছেন যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তবে রাজ্যপাল তাকে সরাসরি বরখাস্ত করতে পারেন। সংবিধানে 164 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তোষ বা প্লেজার সাপেক্ষ পদে থাকেন। যেহেতু নতুন সরকার গড়ার মতো সংখ্যাতত্ত্ব বিজেপির কাছে আছে, তাই রাজ্যপাল চাইলে বর্তমান সরকারকে বিদায় দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেদি মনোভাব দেখে অনেকে 2011 সালের সেই দৃশ্য মনে করছেন। তখন বুদ্ধদেব ভট্টাচার্য ভোটের ফল স্পষ্ট হতেই নিজের সরকারি গাড়ি ছেড়ে দিয়ে সাধারণ গাড়িতে চড়ে পার্টি অফিসে চলে গিয়েছিলেন এবং রাজভবনে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। সেটা ছিল একটা রাজনৈতিক সৌজন্য, কিন্তু 2026 সালে সেই শিষ্টাচার যেন উধাও। বিজেপি এই আচরণকে জনগণের অপমান বলছেন। এদিকে মমতা আবার ইন্ডিয়া জোটের নেতাদের সমর্থনও পাচ্ছেন। রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা ফোন করে তার পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতা ঠিক করেছেন তিনি 10 সদস্যের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করবেন যারা রাজ্যে হওয়া হিংসার তদন্ত করবে। পুরো ব্যাপারটা এখন একটা বড় সংকটের দিকে যাচ্ছে। একদিকে রাজ্যপাল হয়তো অমিত শাহের কলকাতা সফরের পর নতুন বিজেপি সরকারকে শপথ নিতে ডাকবেন, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের পথ বেছে নিতে পারেন। তবে আইনজীবীদের মতে নির্বাচন কমিশন যাদের জয়ের শংসাপত্র দিয়েছে তারাই শেষ পর্যন্ত বৈধ। মমতা ইস্তফা না দিলে ইতিহাসে হয়তো তার নামের আগে সাবেক মুখ্যমন্ত্রী শব্দটা নিজে থেকেই জুড়ে যাবে 7ই মের পর। কিন্তু এই যে জেদ আর লড়াই, এটা বাংলাকে কোন দিকে নিয়ে যাবে সেটা বলাই বাহুল্য। সত্যি কি ভোট লুট হয়েছে নাকি এটা কেবল পরাজয় না মানার একটা কৌশল? এই পরিস্থিতির ফয়সলা হবে আগামী কয়েকদিনে। তবে একটা কথা ঠিক, বাংলার রাজনীতিতে এর আগে এমন নাটকীয় মোড় কেউ কোনোদিন দেখেনি। শেষ পর্যন্ত কি হবে সেটা জানতে আমাদের নজর রাখতে হবে রাজভবনের দিকে। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে রাজ্যপালের ঠিক কি করা উচিত? কমেন্টে জানাবেন। আমরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে কথা বলবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।